তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার জারা। পর্ব সংখ্যা ১৩। আরাত্রা ভর দুপুরে খুঁজে পেল না কোথায় ঘুরতে যাওয়া যায়। শেষমেশ সবাই মিলে দুপুরে ঘুরতে যাওয়া ক্যান্সেল করে বিকেলে ঘুরতে যাওয়ার ডিসিশন নেওয়া হইল। পুরো তালুকদার বাড়ি একদিন আগেও মানুষ দিয়ে ভরা ছিল বিয়ের উদ্দেশ্যে। বিয়ে শেষ, মেহমানরা নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে। বাড়িটা একদম আগের ন্যায় হয়ে যাবে। দুপুরে ঘুরতে যাওয়ায় ক্যান্সেল হয়ে যাওয়া দুপুরে লাঞ্চের পর হাবিব আর সন্ধ্যা একসঙ্গে বাড়ির উদ্দেশ্যে বের হয়েছে। হাবিব সন্ধ্যার বাড়ির সামনে নামিয়ে দিয়ে হাবিব নিজের বাড়িতে চলে যাবে। আশিক থেকে গেল। আশিক আজকে রাত তালুকদার বাড়িতে থেকে সকাল সকাল তালুকদার বাড়ি থেকে রাঙামাটির ভ্রমণের উদ্দেশ্যে বের হবে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। শীতের মৌসুম, সবাই মিলে ঘুরতে তালুকদার বাড়ি থেকে বাজারের দিকে যাবে। বাজারের পাশে আহিন আলভির স্কুল। আহিন আলভি বলেছে স্কুল মাঠে বিকালে নানান রকম দোকান বসে, যেমন ফুচকা, চটপটি, বট ভাজা, চিতই পিঠা, ভাপা পিঠা, হরেক রকমের দোকান বসে। আরাত, মিম, আয়রা তিনজন রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে দেখে মাহির, রাফি, আরশ তিনজন ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে সোফাতে ওদের জন্য অপেক্ষা করছে। আরাতদের আসতে দেখে মাহিরা বসার থেকে দাঁড়িয়ে গেল। আরাত এক নজর মাহিরের দিকে তাকালো। মাহির পূর্বের থেকে আরাতকে দেখছিল। দুজনে চোখাচোখি হতে দুজন দুদিকে চোখ ফিরে নিল। আয়রা, মিম স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আশিকের বের হওয়ার অপেক্ষা করছে। রাফি হেসে আগ বাড়িয়ে আয়রাকে বলল, বেআইন আর কতক্ষণ ওয়েট করব? চলুন আমরা দুজন সামনে আগাই, ওরা সময় নিয়ে আসবে। রাফির কথা সবাই বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রাফি সবার উদ্দেশ্যে পরখ করে পুনরায় বলল, আমি বলতে চাইছি আমরা সবাই গল্প করতে করতে সামনে এগোই, ওরা রেডি হয়ে চলে আসবে। রাফির কথায় আয়রা বলল, আপনার মনে হয় অনেক তাড়া, তাই না? আপনি চাইলে আগে যেতে পারেন। বেআইনদের সঙ্গে ঘুরতে যাওয়ার এতটা এক্সাইটেড কাজ করছে, বসে থাকতে পারছেন না, এজন্য এত তাড়া বেআইন। আয়রা আরো কিছু বলল না। আশিক আনাস একসঙ্গে রেডি হয়ে নিচে নেমে এলো। আনাসকে আশিকের সঙ্গে আসতে দেখে আরাত তীক্ষ্ণ কণ্ঠে আনাসকে বলল, ভাইয়া তুমি কই যাবে? তোদের নতুন বেয়াইদের ঘুরাতে। কিন্তু ফুপি তো আমাদের বলছে, মানুষজন তালুকদার বাড়ির মেয়েদের অন্য ছেলেদের সঙ্গে রাস্তায় দেখলে তালুকদার বাড়ির বদনাম হবে। আমি তোদের জাস্ট গাইড দিব। আরাত ভাইয়ের কথায় মুখ বাঁকালো। আহিন আলভিকে নিয়ে 10 জন মিলে চলল বিকালে মিষ্টি আবহাওয়া উপভোগ করতে। পরিবেশটা শান্ত দেখা গেল। চুপচাপ একে অপরের পাশাপাশি পায়ে হেঁটে চলছে। রাফির মুখ ছটফট করছে কিছু বলার জন্য, কি বলবে কথা খুঁজে না পেয়ে চুপচাপ সবার সঙ্গে হাঁটতে শুরু করলো। আনাস ফেসবুক স্ক্রল করতে করতে বার কয়েক তাকালো আয়রার দিকে। আয়রা ভাবনাশীল হয়ে হেঁটে চলছে। আরাতের মনের মধ্যে এক নতুন অনুভূতি সৃষ্টি হচ্ছে। ভালো লাগার পুরুষের সঙ্গে এক পথ চলছে। মনের মধ্যে কল্পনাগুলো ভালো লাগার পুরুষকে নিয়ে অনেক কিছু কল্পনা করতে শুরু করছে। আহিন আলভি সবার আগে হেঁটে গল্প করছে আর পথ দেখাচ্ছে। তালুকদার বাড়ি থেকে কয়েক মিনিট হেঁটে আহিনদের স্কুল মাঠে এসে দাঁড়ালো সবাই। হরেক রকমের দোকান, মানুষজন দিয়ে প্রতিটা দোকান ভিড় লেগে আছে। আরাত, আয়রার, মিম, আহিন, আলভি প্রথমে ফুচকার দোকানে দিকে চলে গেল। রাফি, মাহির, আরশ আর আশিক চারজন মিলে বট ভাজা দোকানে গিয়ে চারজনের জন্য বট ভাজা নিয়ে নিল। আশিক আনাসকে তাদের সঙ্গে আসতে বলল। আনাস আশিকের কথায় না করে আরাতদের চোখে চোখে রাখতে ফুচকার দোকানের সাইডে দাঁড়িয়ে ফোন স্ক্রল করতে লাগলো। মাঠের মধ্যে চেয়ার গোল করে মানুষজনের বসার ব্যবস্থা রয়েছে। মাহিরা চেয়ারে বসে বট ভাজা খেতে খেতে আরাতদের দেখতে লাগলো। প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে কয়েকজন বাদাবাদি করে ফুচকা খেয়ে যাচ্ছে।
আনাস বিরক্ত হয়ে আরাতকে ধমক দিয়ে বলল, আজকে ফুচকা খেয়ে দুনিয়ার মায়া ত্যাগ করার কন্ট্রাক্ট পেপারে সাইন করে এসেছিস? আয়রার কোনো দিকে কান না দিয়ে এখনো ফুচকা খেয়েই যাচ্ছে। আরাত, মিম, আহিন আলবি ফুচকা হাতে নিয়ে আনাসের দিকে তাকালো। আনাস আয়রার দিকে তাকিয়ে আয়রাকে আগে নাই দোকান থেকে ফুচকা নিয়ে খেতে দেখে মুখে রাগ ফুটে উঠল। রাগ নিয়ে পুনরায় আরাতকে বলল, আজ এরা জিনিস খেতে খেতে দিন দুনিয়া খেয়ে ফেলছিস। আশেপাশে তাকিয়ে দেখ কত কি দেখা যায়। আনাসের কথা চারজন পাশ ফিরে তাকালো। গরম গরম ভাপা পিঠা বানাচ্ছে। আহিন সেদিকে দেখে চোখ ফিরিয়ে নিয়ে আনাসকে বলল, ভাপা পিঠা বানাচ্ছে, এটা দেখার কি আছে? এখান থেকে বিদায় হয়ে ভাপা পিঠা খেয়ে আমাকে উদ্ধার কর যা। আনাসের অহেতুক কথায় চারজন পছন্দ হইল না। আলভি ভাবনাশীল হয়ে আনাসকে প্রশ্ন করলো, কেন ভাইয়া, আপনি কি ভাপা পিঠার মধ্যে আটকে আছেন? আপনাকে উদ্ধার করতে হবে কেন? আনাস ভ্রু কুঁচকে আহিনের দিকে তাকালো। আহিন আলভি ওপর বিরক্ত হয়ে বলল, আরে বলদ, আনাস ভাইয়া আটকে থাকবে কেন? ভাইয়া টাকা বাঁচানোর জন্য আমাদের সবকিছু অল্প অল্প করে খেতে বলছে। চল আমরা এখন ভাপা পিঠা খাবো। কথাটা বলে আহিন আলভিকে নিয়ে চলে গেল। আহিনকে খোঁচা মেরে কথা বলা দেখে মিম হেসে উঠল। আরাত নিজের ভাইয়ের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থেকে মিমকে সঙ্গে নিয়ে জায়গা ত্যাগ করলো। আনাস ওদের চলে যাওয়ার দিকে চেয়ে চোখ সরিয়ে নিয়ে আয়রার ওপর রাখলো। আয়রাকে আগের না ফুচকা খেতে দেখে আনাস ওয়ালেট থেকে টাকা বের করে ফুচকাওয়ালাকে দিতে দিতে রাগী গলায় আয়রাকে বলল, অনেক খেয়েছিস, চল এখন ওদিকে আয়। মামা, ঝালটা আর একটু বেশি দিবেন। বয়স্ক ফুচকাওয়ালা আয়রার দিকে তাকালো। আয়রা চোখ মুখ ঝালে লাল হতে দেখে বললেন, আফা, আর কত ঝাল দিমু? আপনি তো ঝালে কান দিয়ে দিবেন এখন, পরে মোর দোকানের বদনাম হবো, কেউ মোর দোকানে আসতে চাইবো না। মামা, কথা না বলে বেশি করে ঝাল দিন তো। আনাস আয়রার হাত থেকে ফুচকা বাটিটা কেড়ে নিয়ে ফুচকার দোকানের ওপর রাখলো। আয়রা এতক্ষণে রেগে আনাসের দিকে তাকালো। আনাস রেগে আয়রাকে বলল, সমস্যা কি তোর? ঝালে চোখ মুখের অবস্থা দেখেছিস কি হাল হয়ে গেছে? পানিটা খেয়ে নে। আনাস ফুচকার দোকান থেকে পানির বোতল নিয়ে আয়রাকে দিচ্ছে। আয়রা আনাসের হাত থেকে পানি না নিয়ে বিরক্ত মুখে নিজের ব্যাগ থেকে টাকা বের করে ফুচকাওয়ালাকে দিতে দিতে বলল, মামা, এটা আমার বিল। কিন্তু আফা, আপনাদের বিল তো এই ভাই দিয়ে দিয়েছে। আপনার ভাইয়ের সঙ্গে আমি আসি নাই, তো আমি ওনার টাকায় ফুচকা খাবো কেন? কথাটা বলে আয়রা টাকাটা দোকানে রেখে দিয়ে আরাতের দিকে যেতে লাগলো। হঠাৎ রাফি আয়রার সামনে এসে আইসক্রিম ধরে বলল, বেআইন, আইসক্রিমটা আপনার জন্য। আইসক্রিমের জন্য ধন্যবাদ বেআই সাহেব। রাফি দূরে বসে আয়রাকে আনাসের পানির বোতল ফিরিয়ে দেওয়ার দেখতে পেয়ে আইসক্রিম দোকান থেকে একটা কোন আইসক্রিম কিনে নিয়ে আয়রাকে দিল। আয়রা রাফির হাত থেকে আইসক্রিম নিয়ে দুজন একসাথে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেল। আনাস দুজনের দেওয়ার দিকে রুক্ষ নয়নে চেয়ে রইল। আনাসকে দুজনের দিকে তাকিয়ে থাকতে দেখে ফুচকাওয়ালা টাকা আনাসকে ফিরিয়ে দিতে বলল, ভাই, আপনার টাকা রেখে দিন। আনাস আয়রার যাওয়ার দিকে রুক্ষ নয়নে তাকিয়ে আশিকের কাছে গিয়ে বসলো। আশিক এতক্ষণ যাবৎ আনাসকে দূর থেকে পরখ করছিল। আনাসকে নিজের পাশে বসতে দেখে আনাসকে রাগাতে চেয়ারের সঙ্গে গা এলিয়ে দিয়ে গিয়ে উঠল, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া। আহা, ভালোবাসা কেন এত অসহায়? বুকে প্রেম, মুখে কেন অভিনয়? তোর ভালোবাসা তোর আচরণে কেন বোঝা যায়? বন্ধুরে, বন্ধুরে, তুই দারুণ অভিনয় জানিস রে। আনাস রাগী চোখে আশিকের দিকে তাকালো। কখন জানি পা থেকে জুতা খুলে এত মানুষের মধ্যে মেরে দেয় বলা যায় না। আশিক মাথা ঘুরিয়ে আশেপাশে তাকালো। আশিকের সংমিশ্রণের গানে অনেকের নজর তাদের ওপর। ঠিক তখন আদিলকে দেখা গেল ওদের দিকে আসতে। আদিল এসে আনাসের পাশের চেয়ার টেনে বসতে বসতে আশিকের দিকে এক টুকরো কাগজ এগিয়ে দিতে দিতে বলল, ব্রো, এই নাও তোমার হবু শাশুড়ির নাম্বার। আনাসের রাগী চোখ দুজনের ওপর ভ্রু
ভ্রু কুঁচকে এলো। আশিক আদিলের দিকে তাকিয়ে কাগজটা হাতে নিয়ে হাসার চেষ্টা করে আনাসের দিকে একবার তাকালো। পুনরায় আদিলকে বলল, সব জায়গায় সবকিছু বের করতে নেই ইডিয়েট। হবু শ্বশুর বাড়ির নাম্বার মানে? হ্যাঁ, আমার ভবিষ্যৎ বউয়ের আম্মুর নাম্বার। রাফিরা কই গেল? খুঁজতে হবে, চল উঠে পড়ি। আশিকে কথা ঘোরাতে দেখে আনাস আর কথা বাড়ালো না। আদিলকে বলল, তুই এ সময় এখানে কেন? তাকবীর ভাইয়া কই? আদিল অবিশ্বাস্য হয়ে আনাসকে বলল, স্যার তো 3:30-এর ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। স্যার আপনাকে জানায়নি? হোয়াট? আমার সঙ্গে মজা করছিস? আই অ্যাম নট কিডিং ব্রো। আনাস কথা বলল না। ফোনের সময় দেখলো 4:49। তাকবীরের বর্তমান অবস্থান বিমানের মধ্যে। কিছুক্ষণ চুপচাপ এভাবে বসে থেকে আশিকের দিকে তাকিয়ে সবাইকে ডেকে দিতে বলল। আদিল কিছুক্ষণ আড্ডা দিয়ে নিজের বাড়িতে উদ্দেশ্যে রওনা দিল। আশিক সবাইকে ডেকে পুনরায় তালুকদার বাড়িতে ফিরল। সবাই মিলে বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে আরিশাকে নিয়ে আমানরা চলে গেল নিজেদের বাড়িতে। বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। আয়রা নিজের ঘরে বসে উপন্যাসে মগ্ন। আরাত মিমকে নিয়ে রোশনিদের বাড়িতে আসলো। 3 দিন যাবৎ আরাত রোশনিকে ফোনে পায় না। বলতে গেলে রোশনি ইচ্ছা করে আরাতের ফোন উঠাচ্ছে না। রোশনি নিজের মার ফোন ধরবে ভেবে রাহিমা সুলতানার ফোন থেকে কয়েকবার রোশনির ফোনে ফোন দিল আরাত, কিন্তু রোশনি রাহিমা সুলতানার ফোন রিসিভ করলো না। আরাত এবার রোশনির বাবার কাছে ভিডিও কল লাগালো। দুবার রিং হওয়ার মাথায় ভদ্রলোক ওপাশ থেকে ফোন রিসিভ করলেন। আরাত ফোন রিসিভ হতেই সালাম দিল। ওপাশ থেকে ভদ্রলোক সালাম দিয়ে বলল, কেমন আছো আরাত মামুনি? আরাত মুখ মলিন করে অভিযোগের সুরে বলল, আপনার মেয়ে আমাকে ভালো থাকতে দিলে তো আমি ভালো থাকবো আঙ্কেল। ভদ্রলোক আরাতের অভিযোগ বলার কথা মুচকি হাসলেন। আরাত পুনরায় বলল, আঙ্কেল রোশনি কই? আমার ফোন উঠাচ্ছে না, আন্টির ফোন উঠাচ্ছে না। ও কি আমার উপর রাগ করেছে? আমার মেয়ে একটা ছেলের জন্য কানাডা চলে এসেছে, বিষয়টা তোমার প্রথম থেকে জানা ছিল। এখন আমাকে জিজ্ঞাসা করছো রোশনির কি হয়েছে? আমার থেকে তো বেশি তোমার জানার কথা মামুনি। আরাত ভদ্রলোকের প্রশ্নের উত্তর করতে পারল না। ভদ্রলোক আরাতকে চুপচাপ থাকতে দেখে বললেন, কানাডা আসার পর কিছুদিন হাসি খুশি ছিল আমার মেয়েটা। আমার সঙ্গে আড্ডা দিত, আমার টেক কেয়ার করতো। ইদানিং মেয়েটার বিহেভিয়ার চেঞ্জ লাগছে। আমার মেয়েটা ঠিক নেই আরাত। আঙ্কেল রোশনির কলেজ করে না? কলেজ, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করেছে। রুম থেকে বের হতে চাইছে না। বেশ কিছুক্ষণ রোশনিকে নিয়ে কথা বলে আরাত নিজেদের বাড়িতে চলে এলো। রাত 9:30টায় আদনান তালুকদার আনাসকে তাকবীরের হঠাৎ লন্ডনে যাওয়ার বিষয়টা জিজ্ঞেস করতে আনাস নতুন ক্লায়েন্টদের সঙ্গে ইম্পর্টেন্ট মিটিং আছে বলে বুঝালো। আনাস ছাদে একা একা অন্ধকার ঝোপঝাড়ের দিকে তাকিয়ে কিছু নিয়ে ভাবনাতে মগ্ন। একা একা অন্ধকারে কি নিয়ে ভাবছিস? আনাস আশিকের কণ্ঠে নড়ে চড়ে দাঁড়ালো। আশিককে নিজের পাশে দাঁড়াতে দেখে আনাস শান্ত কণ্ঠে বলল, ঘুমাতে যাস নাই? ঘুম ধরছিল না, এখন ছাদে আসলাম। বললি না তো কি নিয়ে ভাবছিস? তাকবীর ভাইয়া হঠাৎ কাউকে না জানিয়ে আদিলকে রেখে একা একা লন্ডনে যাওয়া কেমন যেন মিলাতে পারছি না। তুই নিজের অনুভূতি বুঝতে পারছিস না, ব্রোকে বুঝবি কিভাবে? আমার অনুভূতি মানে? আশিকের কথায় আনাস আশিকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। আশিক শব্দহীন হেসে পুনরায় বলল, চোখের সামনে শখের নারীর চোখে অন্য কারোর অন্য ভালোবাসা দেখার মতো সাহস তোর ভাইয়ের নেই। নিজের অনুভূতি লুকাতে পালিয়ে বাঁচবে কতক্ষণ? ভালোবাসাকে দূরে রাখা যায়, অনুভূতিকে না। অনুভূতিগুলো তো পিছু ছাড়বে না, দূর থেকে বেশি মনে পড়বে। আর মনে পড়া মানে দিকে দিকে কষ্ট পাওয়া। তাহলে ভালোবাসা মানে কি? আমি বুঝবো কিভাবে তাকে আমি ভালোবাসে ফেলেছি? আনাস উত্তরের আশায় আশিকের দিকে চেয়ে রইল। আশিক কিছুক্ষণ আনাসকে বড় করে একটু সময় নিয়ে পুনরায় আনাসের কথায় উত্তর করলো, আমার কাছে ভালোবাসা মানে শখের নারীকে যত্নে রাখা, সম্মান করা, তার ছোট ছোট আবদারগুলো যত্ন নিয়ে পূরণ করা, তার খোঁজ খবর রাখা, তার নিজেকে নিয়ে পাগলামিগুলো দেখে নিজের মনের শান্তি
মানসিক শান্তি খুঁজে পাওয়া। আশিক দম নিল, পুনরায় অন্ধকারের চোখ রেখে বলতে শুরু করলো, আর তুই বুঝবি কিভাবে? যখন দেখবি তার হাসিতে তুই তৃপ্তি নিঃশ্বাস নিতে পারছিস, তার খুশিতে তোর মুখে অজান্তে হাসি ফুটে উঠেছে, তার কষ্টে তোর বুক ভার হয়ে আসছে, সে অন্য কারোর সঙ্গে হেসে কথা বলছে, তোর মনে তাকে নিয়ে জেলাসি সৃষ্টি হচ্ছে, তাকে অন্য কারো পাশে সহ্য করতে পারছিস না। হ্যাঁ, তখন বুঝবি তুই তার প্রেমে একেবারে ডুবে গিয়েছিস। যদি সাঁতার জানা থাকে তাহলে কুলে সহজে পেয়ে যাবি, সাঁতার না জানা থাকলে হাবুডুবু খেতে হবে দোস্ত। আশিক শেষের কথাটা দুষ্টুমির ছলে বলল। আনাস এতক্ষণ যাবৎ আশিকের কথায় মনোযোগ সহকারে শুনছিল। আশিক এবার আনাসের রাগাতে বলল, প্রেম ভালোবাসা তোর জন্য না, এটা আশিকের জন্য পারফেক্ট। শালা, আমার কপালটা খারাপ, এতদিন তোর মুখের দিকে তাকিয়ে আয়রাকে মনের নজরে দেখে আসছি, মাঝখান থেকে আরেকজন এসে নিয়ে যাবে, তোর দেবদাস হওয়ার চক্করে আয়রাকে হারাতে হচ্ছে। বন্ধুর বউ হইলে তাও মনকে কিছুটা সান্ত্বনা দিতে পারতাম। শালা, আমার জিন্দেগিতে লাভ লস নেই, পুরোটাই লস। মানুষ পাখির মতো, পাখি উড়িয়ে বেড়ানোর জন্য পাখা থাকে, আর মানুষের ঘুরতে যানবাহন। তবুও মানুষের আফসোস, আর কেন পাখি হইলাম না? পাখি নিজের ডানায় ভর করে ঘুরে বেড়ায়, আমি কেন পাই না? মানুষ বুঝতে চায় না পাখিকে উঠতে সর্বশক্তি দিয়ে নিজের ডানায় ভর দিতে হয়, আর মানুষকে ঘোরাতে তার সামনে একজন শক্তিশালী মানব থাকে। কখনো বাবা কখনো বাবার মতো বটগাছ, তো কখনো ভাইয়ের মতো আগলে রাখার ছায়া, কখনো মায়ের মতো যত্নকারী যন্ত্র। তবুও মানুষের আফসোস ফুরায় না, কারো কাছে এগুলো বন্দি জীবনের মতো মনে হতে লাগে। মানুষ নিজেকে একটাবার ভাবে না, আমি তো আস্ত একটা জান্নাতের পাখি। মানুষ যদি চোখ বন্ধ করে একবার ভাবতো প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা সময় আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, তাহলে হয়তো এই মিনিট সময়গুলো নষ্ট করতো না। সময় কারোর জন্য নির্দিষ্ট না, আমাদের জীবন থেকে কিভাবে সময়গুলো কেটে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। কেটে গেছে আরো 6 দিন, তালুকদার বাড়ি সম্পূর্ণ ফাঁকা। মিম রূপালী বেগম গ্রামে চলে গিয়েছে। আশিক পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে চলে গেছে আরিশা শ্বশুর বাড়িতে। আয়রা আর আগের মতো তালুকদার বাড়িতে আসে না। আনাস, আদনান তালুকদার, আহাদ তালুকদার তিনজন সারাদিন অফিসে থাকে। আহিন স্কুলে যায়, আর রাতের দিন কাটতে চায় না। এর মাঝে রোশনি অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি ছিল টানা 1 দিন। রাহিমা সুলতানা মেয়ের জন্য কান্নাকাটি শুরু করেছিলেন, আর রাত রাহিমা সুলতানাকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছিল। রোশনির শরীর দুর্বল হওয়ার কারণে রোশনিকে মেডিকেলে রেখে রোশনির বাবা এক রাতের মধ্যে রাহিমা সুলতানা এবং আলভিকে কানাডা নিয়ে যাওয়ার সব ব্যবস্থা করেছেন। রাহিমা সুলতানা বর্তমান অবস্থান কানাডা। আর দিনে কয়েক রাহিমা সুলতানাকে ভিডিও কল দিয়ে দূর থেকে রোশনিকে দেখে শুধু। আরাত রোশনির ওপর রাগ করে কথা বলে না। তাকবির পূর্বে থেকে বিজনেসের সূত্রে এদেশ ও ওদেশ যাওয়া আসা হতেই থাকে, কিন্তু এবার লন্ডনে যাওয়ার সপ্তাহ পার হতে চলেছে। আনাসের সঙ্গে তাকবীরের যোগাযোগ চলছে। তাকবীর শুধু মাঝে মধ্যে নিজ থেকে নিজের ফুপি অর্থাৎ আনহার শেখকে ফোন দিয়ে কথা বলে। আরাত আজকে কলেজ যাবে রেডি হয়ে সোফাতে ভাত খাচ্ছে আর টিভি দেখছে। আনাস অফিসে যাওয়ার জন্য বের হতে আরাতকে দেখে দাঁড়িয়ে গেল। বুড়ি, শোন। হ্যাঁ ভাইয়া, আমার টাকাটা সোফাতে রেখে দাও, আমি নিয়ে যাব। আরাত খাওয়ার অবস্থাতে টিভির দিকে চোখ রেখে বলল। আরাত ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ওয়ালেট বের করে 1000-এর নোট সোফাতে রাখলো। পুনরায় আরাতকে জিজ্ঞাসা করলো, ইরাকে দেখি না, ও আসে না এ বাড়িতে? আরাত এবার টিভি থেকে চোখ ফিরিয়ে আনাসের ওপর রাখলো। আনাসকে প্রশ্ন ভরা চাহনি নিয়ে তাকাতে দেখে আরাত গলা খাকারি দিয়ে বলল, না, আয়রা আপু আসে না। কেন আসে না? এসে কি করবে? কি আর করবে? আমাকে জ্বালাবে? আনাস নিজের মুখ ফসকে বলা কথায় নিজেই বেশ অবাক হইল। আরাত আনাসের দিকে ভ্রু কুঁচকে চেয়ে রইল কিছুক্ষণ, পুনরায় আনাসকে বাজিয়ে দেখতে বলল, আয়রা আপু আগে ফ্রি ছিল, এজন্য টুকিটাকি তোমার সঙ্গে মজা করেছে,
এখন এখন কি বল, ফ্রি ছিল মানে? ও কি এখন ফ্রি নেই? আর তুই যেটাকে মজা বলছিস এটাকে মজা না, পাগলামি বলে। হঠাৎ আনাসের মেজাজ তৈ তৈ করে উঠল। আনাস রেগে আনাসকে রেগে যেতে দেখে আরাত ধীরে ঠান্ডা কণ্ঠে রেগে বলল, তুমি তো আয়রা আপুর ভালোবাসা মানতে চাও না, এটা মানো তো। মুখের কথা বুকে এসে লাগলে মানুষ চুপ হয়ে যায়। আয়রা আপুর নিঃসঙ্গ জীবনে রাফি ভাইয়া এসে পরিপূর্ণ করে দেবে। আই নো এটা একটু খারাপ লাগবে, বাট ইউ নো ইটস ওকে। সবকিছু মেনে নিতে হবে, কারণ তুমি আয়রা আপুর ভালোবাসা পাওয়ার যোগ্য না। আর টাকাটা হাতে নিয়ে প্লেট সহ কিচেন রুমের দিকে গেল। আনাস বোনের দিকে তাকিয়ে কিছুক্ষণ ঝিম ধরে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। পুনরায় নিজেকে পাত্তা না দিয়ে চলল অফিসের উদ্দেশ্যে। আরাত কলেজে পা রাখতেই সবাই অদ্ভুত নজরে আরাতকে দেখছে। তাদের চাহনিতে বলে দিচ্ছে তাদের খুব প্রিয় কিছু আরাত কেড়ে নিয়েছে যেন। আরাত সবার নজর অগ্রাহ্য করে ক্লাসে চলে গেল। সন্ধ্যার আগে থেকে ক্লাসে ছিল। আরাত আসার কিছুক্ষণের মাথায় মীরাকে আসতে দেখা গেল ক্লাসে। দুপুর 12:58। আরাত মীরা সন্ধ্যা তিনজন গল্প করতে করতে টিফিন পিরিয়ডে ক্যান্টিনে এসে বসলো। মীরা বরাবরই চুপচাপ স্বভাবের মেয়ে। তিনজন বসতেই দেখলো তাদেরকে নিয়ে আশেপাশে বসা মেয়েদের ফিসফাস করতে। সন্ধ্যা পিছু ফিরে তাদের পিছু কিছু বলতে যাবে আর সন্ধ্যাকে বাধা দিল। বাদ দে, হুদাই টাইম নষ্ট, ওরা আমাদের নিয়ে কিছু বলছে আর তুই বাদ দিতে বলছিস? যেহেতু আমাদের নিয়ে বলছে তাদের ভাব আমরা সেলিব্রিটি। আরতের কথায় মুচকি হাসলো মীরা। সন্ধ্যা মুখ বাঁকা করে বলল, সেলিব্রিটি এসে গেছে। তোর ফেসবুকে কয়টা লাইক পড়ে বলতো? আমার পিক যদি আপলোড দিতাম ফেসবুকে আগুন লেগে যেত। ও রিয়েলি বেবি? হ্যাঁ, আমি চাই না ফেসবুক বাসিন্দারা আগুনে ঝলসে যাক। আর তোর এই বেবি সোনা হাবিব ভাইয়া কে গিয়ে শোনা, বেচারা খুশি হবে, সে আমাকে পেয়েই খুশি। দুজনের কথায় শব্দ করে হেসে উঠল মীরা। তাদের খুনসুটির মধ্যে কোথা থেকে একদল মেয়ে এসে তিনজনের মধ্যে এসে দাঁড়ালো। এখানে আরাতকে একদল মেয়ের মধ্যে শার্ট প্যান্ট পরিহিত একটা মেয়ে, মাথার চুলগুলো বেবি কাটিং দেওয়া, দেখে মনে হচ্ছে বড়লোকের মেয়ে। আদরে আদরে বাদর হয়ে গেছে। আরাতদের নিজের দিকে ভ্রুকুচকে পা থেকে মাথা অব্দি পরক করে দেখে মেয়েটা এবার উচ্চস্বরে বলল, হেই, আমার মুখে কি গবেটস লেখা আছে? নো। তাহলে কথার উত্তর না দিয়ে গবেটদের মতো তাকিয়ে আছো কেন? মীরা মেয়েটার উচ্চস্বরে কথা বলায় চমকে উঠল। মীরা উত্তরে মেয়েটা পুনরায় কথাটা বলতে আরাত মুখে বাঁকা হাসি টেনে, গবেট লেখা নেই, বাট আপনার শরীরের পাকনামি পাকনামি ভাব আছে। হোয়াট ননসেন্স আর ইউ টকিং অ্যাবাউট? বাপরে, ইংরেজি তো আমি জানিও না বে। কিছু তো বলতে হবে, নইলে মান সম্মান চলে যাবে। হাউ হিজুমে ভাঙচাল ভাঙচালাখানা, কদমতলায় চিড়িয়াখানা, বাপের বাড়ি দুমকা, শ্বশুর বাড়ি বাঁকুড়া, হিজুমে হিজুম। মেয়েটার রাগ যেন বেড়ে গেল। আর মেয়েটার সঙ্গে আসা বাকি মেয়েদের থেকে শুরু করে পুরো ক্যাম্পাস শব্দ করে হেসে উঠল। সন্ধ্যা দাঁড়িয়ে হাতে তালি দিতে দিতে বলল, হে, সেই দিয়েছিস, পুরোই রিলসের কামাল। মেয়েটার রাগে টেবিলের ওপর শব্দ করে হাত রাখলো। রাগী গলায় আরাতকে বলল, হু আর ইউ? ননসেন্স। আই অ্যাম ননসেন্স। ও সরি, আই অ্যাম আরাত, যাকে খুঁজতে এসে আপনি পাকনামি করছেন। হোয়াট ইজ গোয়িং গোয়িং হেয়ার? এখানে কি হচ্ছে? মাহিরের কণ্ঠে হঠাৎ সবার হাসাহাসি বন্ধ হয়ে গেল। মেয়েটা আরাতের সঙ্গে কথায় পেরে উঠল না। মাহির, আরশ, রাফিকে আসতে দেখে পরিবেশটা নীরব হয়ে গেল। মাহির ক্যাম্পাসে পা দেওয়ার পর থেকে তার নজর আরাতের ওপর। রাফি আশেপাশে তাকাতে বাদবাকি মেয়েরা যার যার মতো ব্যস্ত হয়ে পড়ল। দেখা গেল শুধু প্যান্ট শার্ট পরা পরিহিত মেয়েটাকে। তার নজর আরাতের মাহিরের উপর। আরাত মাহিরের তাকিয়ে থাকার চোখে চোখ রেখে পুনরায় ফিরিয়ে নিল শার্ট প্যান্ট পরা মেয়েটার। আরশের দিকে তাকিয়ে বলল, দেখতে আসলাম, মেয়েটার মধ্যে কি এমন আছে যার জন্য ছেলেদের তার থেকে দূরত্ব বজায় রাখতে হবে? ব্রো, মেয়ে তো নয়, যেন জ্বলন্ত আগুনের ফুটন্ত খই। শার্ট প্যান্ট পরিহিত মেয়েটা ক্যাম্পাস থেকে বের হয়ে গেল। আরাত মেয়েটার প্রথম
কথার অর্থ বুঝতে না পেরে রাফির দিকে তাকালো। রাফি কথা ঘুরাতে আরাতের কাছে আয়রার কথা জানতে চাইলো। আপনার আপন বেআইন কেমন আমার আপন বেআইন কেমন আছে বেআইন? আলহামদুলিল্লাহ ভালো আছে বেআই সাব। তা ভালো থাকা মানে আমার ভালো থাকা। ও একটু খেয়াল রাখ ওর একটু খেয়াল রাখবে আরাত। ওকে সবকিছু থেকে বের করতে তোমার হেল্প লাগবে। আরাত বিস্মিত চোখে রাফির দিকে তাকালো। রাফির চোখ রাফির কথা বলে দিচ্ছে আয়রা সবকিছু রাফি জানা। আরাত একটা তৃপ্তির নিঃশ্বাস নিল। আয়রার জীবনে একজন দায়িত্বশীল মানুষ আসতে চলেছে যে সবকিছু জেনে বুঝে আয়রাকে আপন করতে চায়, কিন্তু আয়রাজিকে আগে সবকিছু থেকে বের করতে হবে। আরাত নিজের ভাইয়ের অবহেলিত নারীকে নিজে যতটুকু সম্ভব হেল্প করবে, আয়রাকে বোঝাবে সামনে তার জন্য সুন্দর একটা জীবন অপেক্ষা করছে। কথাগুলো ভেবে মুচকি হেসে পুনরায় শার্ট প্যান্ট পরিত মেয়েটার শেষের কথা মানে আসতেই রাফির কাছে জানতে চাইলো, ভাইয়া মেয়েটা কি বলে গেল? ছেলেদের আমার থেকে দূরে দূরে থাকতে হবে মানে? এখন ক্লাসে যাওয়ার রাত, আমাদের লেট হয়ে যাচ্ছে, আমরা বের হব এখন, চল আরস। রাফি পুনরায় কথা ঘুরিয়ে আরসকে নিয়ে ক্যাম্পাস থেকে দ্রুত পায়ে বের হচ্ছে। আরাত রাফির থেকে চোখ ঘুরিয়ে মাহিরের দিকে রাখলো। মাহির আরাতকে নিজের দিকে তাকাতে দেখে ব্ল্যাক লেদার জ্যাকেটটা সরিয়ে পুনরায় ঠিক করে নিতে নিতে বড় বড় পা ফেলে ক্যাম্পাস থেকে বের হয়ে গেল। দুপুর গড়িয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। আনাজ সকাল থেকে অফিসে মন স্থির করতে পারছে না। সকালবেলা বোনের কথাটা মনের অজান্তে একদম বুকে গিয়ে লেগেছে। তুমি আয়রা আপুর ভালোবাসা পাওয়ার যোগ্য না। কথাটা মনে পড়তেই টেবিলের মাথা ঠেকিয়ে রাখা বন্ধ চোখ বিরক্তিতে খুলে গেল। নিমেষেই রাগটা মাথাচাড়া দিয়ে উঠল। টেবিলে রাখা ফাইলগুলো ছুঁড়ে ফেলে মাথার উস্কুস চুলগুলো দুহাতে মুঠোয় চেপে ধরে নিজের রাগগুলো ঝেড়ে ফেলতে চাইলো। কেন 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 মনটা ছটফট করছে? কেন মনটা অস্বস্তিতে ভরপুর হয়ে আছে? কেন কিছু ভালো লাগছে না? উফ, কেন কেন আই ফিল ডিসগাস্টেড, আই হেট মাই ফিলিং। আনাস বাইকে চাবি নিয়ে অফিস থেকে বের হয়ে গেল। অন্ধকার নির্জন ফাঁকা বাগানে এসে বাইকটা দাঁড় করালো। চারপাশে বড় বড় গাছপালা ছাড়া কিছু নজরে পড়ছে না, সঙ্গে পাখির নীরব টুকিটাকি কিচিরমিচির। আনাস প্রায় আধা ঘন্টা ধরে অন্ধকার আকাশের এক ফালি চাঁদের আলোর দিকে তাকিয়ে সিগারেট টানতে টানতে নিজের জীবনের হিসাব নিকাশ করতে ব্যস্ত। আমার কেন এমন লাগছে? ইরার সঙ্গে বাজে বিহেভ করাতে আমার ভেতর অস্বস্তিকর লাগছে কেন? আচ্ছা, আমি কি ওর কাছে একটা সরি বলে দিব? না না, সরি বললে আবার পাগলামো শুরু করবে। প্রয়োজন নেই সরি বলার। আনাস, কুল ডাউন, নিজেকে শান্ত কর। এভাবে চলছে না আমার। তোর সঙ্গে সরাসরি কথা বলতে হবে। হ্যাঁ, আমি কথা বলবো তোর সঙ্গে, শুধু সকালটা হতে দেইরা। আমি আমার মনের ছটফটানির কারণ তোর কাছে জানতে চাইবো। তোকে বলতে হবে তোকে ঘিরে আমার কেন এমন লাগছে কেন? আনাস বাইকে উঠতে বিষণ্ণতা মন নিয়ে চলল তালুকদার বাড়ির দিকে। ফর্সা শরীরে মেরুন রঙের ঢিলেঢালা শার্টটা বাতাসে তালে ফুলে ফুলে উঠছে। উস্কুস চুলগুলো বিষণ্ণ মন নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে আনহা শেখের চোখে পড়ল আনাস। আন্না শেখ ভাইয়ের ছেলেকে পরখ করলেন। আনাস, দাঁড়া, তোকে এমন লাগছে কেন? আনা শেখের কথায় আনাস দাঁড়িয়ে গেল। আনাস মাথা ঘুরিয়ে আনা শেখকে দেখলো। একবার পুনরায় আশেপাশে তাকিয়ে আয়রাকে খুঁজলো। ড্রয়িং রুমে রাবেয়া তালুকদার, আদিবা তালুকদার আর আনহা শেখকে দেখতে পেয়ে আনাস আনহা শেখের দিকে চেয়ে বলল, ফুপি, ইরা কই? আয়রা তো আরাতের রুমে। কেন, ও কি তোকে আবার বিরক্ত করছে? এতদিন সামনাসামনি করতে এখন কল্পনাতে শুরু করেছে বিরক্তিকর অনুভূতি। আনাস আনা শেখের কথার উত্তর বিড়বিড় করলো। নিজের রুমের দিকে যেতে যেতে পুনরায় বলল, না ফুপি, তোমরা গল্প করো, আমি ফ্রেশ হতে গেলাম। আনাস ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে সিঁড়ির প্রথমে আরাতের রুমের সামনে আসতে আয়রার রুম থেকে নিচে যাওয়ার উদ্দেশ্যে বের হইল। দুজন সামনাসামনি। আনাসের চোখ আয়রার মুখময় বিচরণ করছে। আয়রা আনাসকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আনাস শান্ত কণ্ঠে পিছু ডাকলো, ইরা। আয়রা আনাসের ডাক অগ্রাহ্য করে সিঁড়িতে পা রাখতেই যাবে।
আনাস দ্রুত পায়ে আয়নার সামনে এসে পথ আটকে দাঁড়ালো। অ্যাভয়েড করছিস কেন? আপনাকে অ্যাভয়েড করার কারণ দেখছি না। আয়রাকে বিরক্ত মুখে কথা বলতে দেখে আনাস অবাক হলো। যে আয়রা এতদিন আপনি করে আপনি থেকে তুমি বলে ডাকা নিয়ে আনাসের সঙ্গে ঝগড়া করতো, সেই মেয়ে ডিরেক্ট নিজের থেকে আপনি বলে সম্বোধন করছে। আনাস নিজের মাথা ঘুরে ড্রয়িং রুমে মা পুপিকে দেখে নিল। মা পুপিরা গল্পে মশগুল। আনাস আয়নার দিকে তাকে পুনরায় প্রশ্ন করলো, এভাবে কথা বলছিস কেন? তোর মুখে আপনি ডাকটা মানাচ্ছে না। তুমি ডাকটা সবার জন্য না, অন্তর থেকে আসে, কাছের মানুষের জন্য। আমি তোর কাছের মানুষ না? আনাসের প্রশ্নের উত্তর প্রশ্নে আয়রা আনাসের দিকে তাকালো। আনাস পূর্বের থেকে আয়রার দিকে প্রশ্ন ভরা চাহনিতে তাক করা ছিল। আয়রা পুনরায় চোখ ঘুরিয়ে অন্যদিকে ফিরল। কিছুটা সময় নিয়ে উত্তর করলো, ছিলেন এক সময়। কথাটা বলে পুনরায় আনাসকে পাশ কাটিয়ে যেতে নিল। আনাস আয়রার হাত টেনে ধরে আরাতের রুমের দেওয়ালের সঙ্গে চেপে ধরে বলে উঠল, তোর প্রবলেম কি? হ্যাঁ, কেন পালাচ্ছিস আমার থেকে? তুই কেন বুঝতে পারছিস না আমি প্রতিটা মুহূর্তে মেজাজ হারাচ্ছি? হুট করে কোথাও থেকে রেগে এসে ভর করে আবার একটু পরপরই বিষণ্ণতা চেপে ধরছে। এই যে মিনিটে মিনিটে অনুভূতি পাল্টাচ্ছে, এ নিয়ে আমি নিজেও এখন খুব ক্লান্ত। আমি জানি না আমার কি হয়েছে, জানি না কি করা দরকার, জানি না আমার কিসের অভাব, কিসের কমতি। আমি নিজের মতো বদলানোর কারণটা খুঁজে পাচ্ছি না। আমাকে এই অনুভূতি থেকে মুক্ত কর ইরা, প্লিজ। আয়রা কষ্ট ভরা চোখে তাকালো। নিজেকে কঠোর বানাতে চেয়েছিল, কিন্তু ভালোবাসার মানুষকে ছটফট করতে দেখে নিজেকে এলোমেলো লাগছে এখন, যার জন্য পুরো এক সপ্তাহ তালুকদার বাড়িতে পা ফেলে নাই। নিজের অনুভূতিগুলো থেকে বাঁচতে সারাদিন উপন্যাসে মুখ গুজেছিল, নিজেকে খুব কষ্ট করে সামলাছে, তবুও মনকে কঠোর বানাতে পারে নাই। দূরে থেকে আরো বেশি করে ভালোবাসার পুরুষের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়েছে। দিনকে দিন ভালোবাসার প্রতি ভালোবাসা বেড়েই চলছে, কিন্তু মানুষটার প্রতি ঘেন্না জন্মেছে। নিজের আত্মসম্মানে আঘাত হানছে। অনেক তো ছোট হলো আর না, এবার নিজেকে ছোট করবে না আর। আয়রা নিজেকে সামলে নিয়ে আনাসের হাত থেকে নিজের হাত ঝাড়া মেরে বের করে নিয়ে কান্না ভরা কণ্ঠে উচ্চস্বরে বলল, আপনি আমার হাতটা ধরছেন কার অনুমতি নিয়ে? একটা ছেলে হয়ে একটা মেয়ের হাত ধরতে লজ্জা করে না? আমার চরিত্রকে ছোট করে আপনার স্বাদ মেটেনি, আবারও আমাকে চরিত্রহীন প্রমাণ করতে পথ আটকে ধরেছেন। হ্যাঁ, আমি চরিত্রহীন, আপনাকে আর প্রমাণ করতে হবে না। চরিত্রহীনের হাত ধরতে ঘেন্না লাগছেন আপনার ইরা? অসহায় চোখে আয়রাকে দেখছে আনাস। আয়রা আনাসের চোখে চোখ রেখে পুনরায় বলল, বুকের ভেতর কষ্ট হচ্ছে তাই না? আমারও সেম লাগতো, আমিও কষ্টগুলো সহ্য করে নিতাম। আনাস পুনরায় আয়রার হাত চেপে ধরে, বাট আমি সহ্য করতে পারছি না ইরা। কেন পারছো না ভাইয়া? আয়রা আপু তো তোমার থেকে দূরে থাকছে, তোমাকে বিরক্ত করে না, তাহলে তোমার তো দিনগুলো আনন্দে কাটার কথা। হঠাৎ আরাতের কথা দুজনে আরাতের দিকে তাকালো। আনাস দ্রুত আয়রার হাত ছেড়ে দিয়ে বোনের দিকে তাকালো। ছোট বোনকে প্রশ্ন করতে দেখে আনাস উত্তর করতে পারলো না। চুপচাপ তাকিয়ে একবার আরাত তো আরেকবার আয়রাকে দেখছে। আরাত এতক্ষণ রুমের ভেতর ছিল। আয়রা বের হওয়ার পর আরাত রুম থেকে বের হতে যাবে, আনাসের কণ্ঠ শুনে পেয়ে দরজার আড়ালে দাঁড়ালো। সবকিছু আড়াল থেকে শুনছিল এতক্ষণ। আনাসের শেষের কথায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলো না। রুম থেকে বের হয়ে প্রশ্নগুলো করলো আরাত, কি ভাবছো ভাইয়া? তোমার তো খুশি হওয়ার কথা, একটা চরিত্রহীন মেয়ের তোমাকে আর বিরক্ত করে না? বুড়ি, আমি এটাই মেনে নিতে পারছি না। ও কেন আমাকে বিরক্ত করছে না? ও কেন আগের মতো পাগলামি করছে না? পুনরায় আরাতের সামনে আয়রা দুহাত ধরে বলতে লাগলো, ইরা, আই এম সরি। দেখ, আমি রাগের মধ্যে তোর সঙ্গে মিসবিহেভ করেছি, প্লিজ আগের মতো হয়ে যা প্লিজ। বারবার আপনি একজন চরিত্রহীন মেয়ের হাত ধরছেন। যে মেয়ের চরিত্র ঠিক নেই সেই মেয়ের থেকে দূরে থাকা ভালো। আনাস অপরাধী চোখে দেখছে শুধু। আয়রা আফসোসের নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলতে শুরু করলো, জানেন তো, খুব আফসোস হয়। কি করলাম, কেন করলাম, কার জন্যই বা করলাম? যার কাছে আমার অনুভূতিগুলো অবহেলিত, তার কাছে আমি আমার অনুভূতি ঢালতে এসেছিলাম, অবশেষে চরিত্রহীনের তকমা নিয়ে ফিরলাম।
এটাই আমার ভালোবাসার প্রতিদান। আমি মেনে নিয়েছি, আমার সুখেও আছি। আয়রার কথায় হঠাৎ আনাসের গালে থাপ্পড়ের শব্দ শোনা গেল। আরাত, আয়রার, আনাস তিনজনে উচ্চস্বরে কথা বলার নিচ থেকে আনহার শেখ, রাবেয়া তালুকদার, আদিবা তালুকদার তিনজন উপরে উঠে এলো। বেশ কিছুক্ষণ ধরে ছেলেমেয়ের কথাগুলো অবাক নয়নে দেখছিল, শুনছিল। আদিবা তালুকদার ছেলের অপরাধ বুঝতে পেরে হঠাৎ নিজেকে দমিয়ে রাখতে না পেরে দ্রুত পায়ে গিয়ে আনাসকে থাপ্পড় দিল। আরাত, আয়রা চমকে উঠে তাকালো। আনাস গালে হাত দিয়ে মায়ের দিকে অপরাধী চোখে চেয়ে রইল। আরাত নিজের মাকে ভাইয়ের গালে থাপ্পড় দেওয়াতে এগিয়ে গিয়ে আদিবা তালুকদারকে বলল, শান্ত হও মা। রাবেয়া তালুকদার বললেন, ছোট, আমরা বসে কথা বলতে পারতাম, এত বড় ছেলে গায়ে হাত দিলি কেন? ভাবি, আমাদের সবার চোখে আয়রা পাগলামোগুলো পড়ে, আর আমি মেনে নিলাম আয়রাকে ওর পছন্দ না, তাই বলে চরিত্রহীন বলবে? ওর চোখের সামনে ছোট আয়রা বড় হয়ে উঠেছে। মা প্লিজ শান্ত হও, ভাইয়াকে আর বকো না, ভাইয়ার খারাপ লাগছে, প্লিজ মা। ভাবি শান্ত হন, এতে আনাসের দোষ নেই। আমার মেয়ে যদি আনাসকে বিরক্ত না করতো তাহলে এমনটা হতো না। আমি এতদিন ভেবে এসেছি, ভাই বোন যেভাবে ঝগড়া করে, আবদার করে, বিরক্ত করে, আমার মেয়ে সেভাবে আনাসের সঙ্গে পাগলামো করে বেড়ায়। আনাসিক এবার আনাসের দিকে তাকালো। আনাস অপরাধী চোখে ফুপিকে বলল, আই এম সরি ফুপি। সরি কেন বলছিস পাগল? তুই তো তোর জায়গায় এখন ঠিক আছিস। জানিস তো আমার প্রথম সন্তান তুই আর তাকবীর। আমার বিয়ের পর যখন জানতে পারলাম তোরা এই দুনিয়াতে তোর বাবা মার কোল আলো করে আসতে চলেছিস, আমার খুশির কমতি ছিল না। আমি এ বাড়ি থেকে ও বাড়িতে প্রতিদিন ছোটাছুটি করতাম। তোরা যখন দুনিয়ার মুখ দেখলি তখন আমি তোদের নিজের হাতে মানুষ করেছি, গোসল করিয়ে দিয়েছি, খাবার খাওয়িয়েছি, নিজের হাতে বড় করেছি। তোদের প্রতিটানটা আমার বরাবরই যেমন একটা মায়ের থেকে থাকে। তুই বড় হতে চললি, আমার কোলের আলো হয়ে আরেশা জন্ম হইল। তখন আলাদা শান্তি খুঁজে পেলাম, নিজের অস্তিত্বকে নিজের হাতে বড় করতে থাকলাম। তখন নিজে নিজে অনুভব করলাম তোদের থেকে আমার মেয়েকে বেশি ভালোবাসি আমি। ভাবিস না এজন্য তোদের প্রতি আমার ভালোবাসা কমে গেছে। আগের মতো আগের মতো আছে আর থাকবে। আরিশা পরপর আমার আয়রা দুনিয়াতে আসলো, তাকেও ছোট থেকে আমার ভালোবাসা, আমার যত্ন, আমার স্বভাব দিয়ে বড় করে তুলেছে। আমি জানি আমার মেয়ে কেমন। হয়তো তুই রাগের কথা মাথায় ছিলি, এই সময় আমার মেয়ে তোকে বিরক্ত করেছে, তাই বলে আমার মেয়ে চরিত্রহীন হয়ে যায় নাই। আমার মেয়ে পবিত্র, আমার মেয়ের আত্মসম্মান রয়েছে। আমি জানতাম না তোদের মধ্যে এত কিছু ঘটে গিয়েছে, এখন জানলাম। আজকে পর থেকে তোর আশেপাশে আমার মেয়েকে দেখবি না, কথা দিলাম। আমি বরাবরই আমার আয়রার থেকে তোকে বেশি প্রাধান্য দিয়ে এসেছি। তুই আমার মেয়েকে ফিরিয়ে দিলে আমার খারাপ লাগতো না, আমি মেনে নিতাম। কিন্তু তুই আমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলেছিস। আয়না শেখের মেয়ের হাত ধরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিচে নামতে নামতে বলল, ভাবি কালকে আরিশার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রেডি থাকেন, ভাইদের রেডি থাকতে বলেন, রাত হয়ে যাচ্ছে, আসলাম আমি। আয়না শেখ আয়রাকে নিয়ে চলে গেল। আদিবা তালুকদার মেয়ের দিকে একবার তাকিয়ে নিজের রুমে চলে গেলেন, ছেলের দিকে একবার তাকিয়ে নিজের রুমে চলে গেলেন। আরাত আর রাবেয়া তালুকদার দাঁড়িয়ে থাকার মধ্যে আনাস নিজের রুমে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। মূলত আয়রা আর আনা শেখ তালুকদার বাড়িতে এসেছিল। আরিশা শ্বশুর বাড়ি থেকে কালকে দাওয়াত। আনহা শেখ নিজের ভাই আর ভাবিদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে এসেছিলেন। আজকে রাত আনহা শেখ তালুকদার বাড়িতে থাকতেন। আতিফ শেখ রাতে তালুকদার বাড়িতে আসতো। আয়রা তালুকদার বাড়িতে আসতে চাইছিল না, কিন্তু আনহা শেখ মেয়েকে একা বাড়িতে রাখতে নারাজ ছিল বিধায় আয়রা 1 সপ্তাহ পর বাধ্য হয়ে এসেছিল তালুকদার বাড়িতে। রাত 11:30। আরাতের চোখে ঘুম নেই, নিজেকে খুব একা লাগছে। ভাইয়ের সঙ্গে আজকে বেশ তর্ক করেছে। আনাস ভেতর থেকে দরজা লাগানোর পর আরাত অনেকবার আনাসকে ডেকেছিল, আনাস দরজা খুলে নাই। আরাত রাহিমা সুলতানার সঙ্গে ভিডিও কলে বেশ কিছুক্ষণ কথা বলল। চোখে ঘুম ধরা
দিচ্ছে না বিদায় ফেসবুক স্ক্রল করতে লাগলো। স্ক্রল করতে করতে হঠাৎ একটা আইডি চোখে পড়লো। ইংরেজিতে লেখা আজান তালুকদার তাকবীর নামটা বিড়বিড় করে পড়তে চোখের সামনে ভেসে উঠলো তাকবীরের নরম ঠোঁটের ছোঁয়া। আরাত ব্যাপারটাতে বেশ লজ্জিত। লজ্জিত হয়ে তাকবীরের থেকে দূরে থাকতে চেয়েছিল, কিন্তু সেদিন আর তাকবীরকে চোখে পড়ে নাই। কথায় কথায় রাবেয়া তালুকদারের মুখে শুনেছিল তাকবীর দেশে নেই। কথাটা আরাতের জন্য সুখবর ছিল। তাকবীরের সামনে আর পড়তে হবে না, আর লুকিয়ে থাকতে হবে না। সেদিনের দৃশ্যটা স্মৃতিচারণ হতে আরাত নিজের মনকে সান্ত্বনা দিতে ভাবলো। প্রায় সপ্তাহ পার হতে চলল, তাকবীর দেশে নেই। এতদিন ব্যাপারটা ভুলে গেছে। কথাগুলো ভেবে পুনরায় আরাত অবিশ্বাস্য হয়ে কিছুক্ষণ তাকিয়ে দেখলো আইডি নামটা। প্রোফাইল পিকে তাকবীরের পিকটা এমন। তাকবীর ব্ল্যাক হুডি পরিহিত, মাথায় ব্ল্যাক ক্যাপ, ড্রাইভিং গাড়ির ড্রাইভিং সিটে বসা, স্টিয়ারিং এর ওপর এক হাত, আরেক হাত কানে ফোন গোজা। হয়তো পিক ওঠানোর সময় কারোর সঙ্গে কথা বলছিল। কথা বলার মধ্যে হঠাৎ কেউ তাকবীরকে পিছু ডেকেছে। তাকবীর ভ্রু কুঁচকে পিছু ঘুরতেই পিকটা ওঠানো হয়েছে। তা আরাত পিকটা অবাক চোখে দেখছে। আরাতের জানা মতে তাকবীর কখনো পিক ওঠায় না। প্রোফাইল পিকটা দেখে বোঝা যাচ্ছে কেউ ইচ্ছা করে হঠাৎ তাকবীরের পিকটা উঠাইছে। তার থেকে বড় কথা, তাকবীর ফেসবুক আছে। আরাত পুরো প্রোফাইল ঘুরে শুধু দুটো ক্যাপশন ছাড়া আর কিছু খুঁজে পেল না। একটা ক্যাপশনে লেখা, উপরওয়ালা আমার উপরওয়ালা আমাকে আরো ধৈর্যশীল করুক, আমি আরো নীরব হতে চাই। আরাত মনে মনে ক্যাপশনটা পড়ে ব্যঙ্গ করে বলে উঠল, আমি আরো নীরব হতে চাই। সারাদিন মুখ দিয়ে গুনে গুনে দুটো কথা বের করে না, আরো নীরব হতে চায়। হয়তো বোবার জায়গায় মিস্টেক করে নীরব লিখে ফেলছে। আরাত একা একা বিড়বিড় করে হেসে উঠল। পুনরায় আরেকটা ক্যাপশন পড়তে লাগলো। ক্যাপশনটা 40 মিনিটে আগে আপলোড দেওয়া হয়েছে। তোমাকে ভালোবাসতে ভালো লাগে, তোমাকে না পেয়েও ভালোবাসতে ভালো লাগে। আর ক্যাপশনটা একবার পড়ার পর অবিশ্বাস্য হয়ে শোয়া থেকে বিছানায় বসে পড়লো। হাত দিয়ে চোখ কুচলে বারবার পড়তে লাগলো। না, ভুল দেখছে না। আর মন উৎফুল্লতা ভরে উঠলো। কাকে দেখানো যায়? এত রাতে কেউ জেগে নেই। কারোর সঙ্গে শেয়ার করতে না পারলে আজকে আর চোখে ঘুম ধরবে না। আরাত বিছানায় উঠে তাল এলোপাতাড়ি নাচতে নাচতে উচ্চস্বরে বলে উঠল, বীর ভাইয়া প্রেমে পড়েছে। আমাদের গম্ভীর ভাই ভালোবাসে, কিন্তু কাকে? কে সেই মেয়ে? হঠাৎ কথাটা মাথায় আসতে হাত নাচানাচি বন্ধ করে চিন্তিত মুখে বিছানায় ধপাস করে বসে পড়ল। হানিয়া আপু, তার মানে হানিয়া আপুকে বীর ভাইয়া লাইক করে। রোশনির বাচ্চা, তোর উপর রাগ করে আমি তোর সঙ্গে কথাগুলো শেয়ার পর্যন্ত করতে পারছি না। আমার মনের অস্থিরতার দায় সব তোর।